আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে নির্বাচনের পরেই একের পর এক সুখবর পাচ্ছেন শেখ হাসিনা। অবশেষে কথা রাখলেন তারেক রহমান। উঠে যাচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। খেলা শুরু হয়ে গেছে ভারতের। জানিয়ে দিব, তারেক রহমানের প্রতি উষ্ণতা দেখাতে ভারতের এক যুগ লেগে গেল যে কারণে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। নির্বাচনের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে দ্রুত পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। একের পর এক শুভ খবর ছড়িয়ে পড়ছে রাজনৈতিক অলিন্দে। সাম্প্রতিক আলোচনার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অচলাবস্থার দীর্ঘ অধ্যায়ের পর নতুন করে সমঝোতা ও সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। আলোচনায় এসেছে, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে। এই প্রেক্ষাপটে ভারতসহ আঞ্চলিক রাজনীতিতেও নতুন মাত্রা যুক্ত হয়েছে। সর্বশেষ জাতীয় নির্বাচনের পর দেশে রাজনৈতিক উত্তেজনা কমে আসতে শুরু করেছে। দীর্ঘদিনের সংঘাত, মামলা মোকদ্দমা, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, সভা সমাবেশে বিধিনিষেধ, সব মিলিয়ে রাজনৈতিক পরিবেশ ছিল চরম অনিশ্চিত। নির্বাচন শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরি হওয়াকে অনেকেই ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টানা অস্থিরতা ও সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি সহনশীল রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যাওয়ার জন্য দুই বড় দলের মধ্যেই ভেতরে ভেতরে চাপ তৈরি হয়েছে। নির্বাচনের পরপরই নানা সূত্রে খবর ছড়িয়েছে যে শেখ হাসিনাকে ঘিরে একাধিক কূটনৈতিক ও রাজনৈতিক অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক মহলে তার সঙ্গে যোগাযোগ বাড়ছে, কিছু নিষেধাজ্ঞা বা কূটনৈতিক সীমাবদ্ধতা শিথিল হওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবুও রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা নতুন করে আশাবাদের জন্ম দিয়েছে। ক্ষমতার বাইরে থেকেও শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব ও সাংগঠনিক নেটওয়ার্ক এখনও শক্তিশালী। এ বাস্তবতা মেনেই রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে হচ্ছে প্রতিপক্ষকে। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ও কূটনৈতিক যোগাযোগ নিয়ে আলোচনায় এসেছে যে তিনি রাজনৈতিক সংঘাত কমিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপির ভেতরে একটি অংশ মনে করছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিষেধাজ্ঞা ও প্রতিহিংসার রাজনীতিতে দেশগ্রস্ত হয়েছে। তাই বিএনপি ক্ষমতায় এলে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার মতো সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। এতে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা হবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে। রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয় হল, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করা হবে, এমন আশাও প্রকাশ করা হচ্ছে। যদি সত্যি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তবে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় মোড় হিসেবে বিবেচিত হবে। কারণ অতীতে দেখা গেছে, ক্ষমতাসীন দল প্রায়ই প্রতিপক্ষকে দমন করার পথে হেঁটেছে। এবার যদি উল্টোভাবে সহনশীলতা ও রাজনৈতিক অন্তর্ভুক্তির পথে যাওয়া হয়, তবে তা গণতন্ত্রের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব বরাবরই আলোচিত। নির্বাচন পরবর্তী সময়ে ভারতের অবস্থান ও কূটনৈতিক বার্তা নিয়েও নানা জল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লি চায় বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকুক এবং দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে চরম বৈরিতা না থাকুক। আঞ্চলিক বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের কারণে ভারত একটি স্থিতিশীল ও পূর্বানুমেয় রাজনৈতিক পরিবেশে আগ্রহী। এই বাস্তবতায় ভারতও নেপথ্যে সংলাপ ও সমঝোতার পরিবেশ তৈরিতে উৎসাহ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সংলাপ শুরু হলে তা হতে পারে কয়েকটি ধাপে। প্রথম ধাপে রাজনৈতিক বন্দীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের উদ্যোগ। দ্বিতীয় ধাপে সভা সমাবেশ ও রাজনৈতিক কার্যক্রমে বিধিনিষেধ শিথিল করা। তৃতীয় ধাপে প্রতিপক্ষ দলগুলোর জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত করা। এই তিন ধাপ বাস্তবায়িত হলে রাজনীতিতে আস্থা কিছুটা হলেও ফিরতে পারে। এতে করে রাজনীতিতে প্রতিহিংসার চক্র ভাঙার সুযোগ তৈরি হবে। রাজনৈতিক স্থিতিশীলতা দেশের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলে। বিদেশি বিনিয়োগ, রপ্তানি বাজারে আস্থা, উন্নয়ন সহযোগীদের সহযোগিতা সবই রাজনৈতিক পরিবেশের ওপর নির্ভরশীল।
নির্বাচন পরবর্তী সময়ে যদি রাজনৈতিক সহনশীলতা বাড়ে এবং বিরোধী দলকে রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দেওয়া হয় তবে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচকভাবে উপস্থাপিত হবে। এতে করে নতুন বিনিয়োগ আসার সম্ভাবনাও বাড়বে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ রাজনৈতিক সংঘাতের কারণে ভুগছে। হরতাল, অবরোধ, সহিংসতা এসবের প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনে। তাই সাধারণ মানুষের বড় একটি অংশ চায় রাজনৈতিক দলগুলো ক্ষমতার দ্বন্দ্বের বাইরে এসে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিক। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা বা বিএনপির নেতাকর্মীদের ওপর মামলা এসবের বদলে সবাই চায় একটি স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ। যদিও সমঝোতার আলোচনা শোনা যাচ্ছে, বাস্তবে এই পথে হাঁটা সহজ নয়। দুই দলের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস, রক্তক্ষয়ী সংঘর্ষের স্মৃতি ও ব্যক্তিগত প্রতিহিংসা এখনও বড় বাধা। তাছাড়া উগ্রপন্থী রাজনৈতিক অংশগুলো সমঝোতার বিরোধিতা করতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এসব বাধা পেরিয়ে সত্যিকারের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে সময় লাগবে। নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যে নতুন বার্তা শোনা যাচ্ছে তা হল সংঘাতের বদলে সংলাপ, নিষেধাজ্ঞার বদলে রাজনৈতিক অন্তর্ভুক্তি। শেখ হাসিনাকে ঘিরে শুভ খবর ও তারেক রহমানের সমঝোতামূলক অবস্থান, এই দুইয়ের সমন্বয়ে যদি বাস্তবে রূপ নেয় তবে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ সত্যি বাস্তবায়িত হলে তা হবে গণতন্ত্রের পথে একটি সাহসী পদক্ষেপ। শেষ পর্যন্ত রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করবে রাজনৈতিক নেতাদের দূরদৃষ্টি, সংযম এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতার উপর। বাংলাদেশে বিগত 4টি নির্বাচনে ফলপ্রকাশের পরই প্রথম যে বিশ্বনেতা বিজয়ী দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে এসেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বা নরেন্দ্র মোদী। যিনি দিল্লির ক্ষমতায় থাকুন, এই নিয়মে কখনো ব্যতিক্রম হয়নি। বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, শুক্রবার 13ই ফেব্রুয়ারি সকালেও ঠিক সেই রেওয়াজেরই পুনরাবৃত্তি ঘটল। যদিও বাংলাদেশে ভাবী প্রধানমন্ত্রীর নাম এবারে বদলে গেছে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এই ভোটে লড়াইয়ের সুযোগ পায়নি। এই প্রেক্ষাপটেই শুক্রবার 13ই ফেব্রুয়ারি ভারতে সকাল 9টা বাজার ঠিক পরপরই প্রধানমন্ত্রী মোদী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে সংসদীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন। তিনি আরও লিখলেন, এই জয় দেখিয়ে দিল বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বে আস্থা রেখেছে। আধ ঘণ্টা পর তিনি একই জিনিস পোস্ট করলেন বাংলা ভাষাতেও, যাতে বাংলাদেশেও আরও বেশি মানুষের কাছে সে বার্তা পৌঁছে যেতে পারে। সেখানেই শেষ নয়, তিনি এরপর সরাসরি ফোনও করেন তারেক রহমানকে। যে তারেক রহমানের প্রতি ভারত অতীতে রীতিমতো শীতল মনোভাব দেখিয়েছে এবং তার সৌজন্যমূলক পদক্ষেপেও পাল্টা সাড়া দেয়নি, সেই একই রাজনীতিবিদের প্রতি এ আচরণকে রীতিমতো ডিপ্লোম্যাটিক ইউটার্ন বলেই বর্ণনা করা যায়। ভারতে পর্যবেক্ষকেরা সবাই এক বাক্যে মেনে নিচ্ছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি শক্তিশালী বিএনপি সরকারই ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি। সেই উপলব্ধি থেকেই ভারতের এই পদক্ষেপ। অতীতে বিএনপি সরকারগুলোর আমলে দিল্লির সঙ্গে সম্পর্কে যতই ওঠাপড়া থাকুক, ভারত যে আপাতত সেসব পুরনো বিষয়ে মনে না রেখে সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী, এখন প্রধানমন্ত্রী মোদীর বার্তায় সে কথা স্পষ্ট হয়ে গেছে। তবে বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ক্ষেত্রে ভারত যে বিভিন্ন ইস্যু ধরে ধরে আলাদা অবস্থান নিতে চায়, দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত বৃহস্পতিবার সেটা বুঝিয়ে দিয়েছেন। ভারতের শাসক দল বিজেপির পক্ষ থেকেও যেমন বলা হচ্ছে, ঢাকায় যে দলের সরকারি ক্ষমতায় আসুক, সে দেশে হিন্দুদের ওপর নির্যাতন অত্যাচার বন্ধ না হলে সে সরকারের সঙ্গে সম্পর্ক কিছুতেই সহজ হতে পারে না। তবে সামগ্রিকভাবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অবসানে একটি নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের আগমনকে ভারত যে স্বাগত জানাচ্ছে ও তাদের প্রতি ইতিবাচক বার্তা পাঠাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। মোদীকে তারেক রহমানের প্রীতি উপহার। অতঃপর 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যখন প্রথমবার নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ভারতের ক্ষমতায় আসে, তারেক রহমান তখন লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের যেহেতু ছিল ঐতিহাসিক, সেই কংগ্রেসের 1 দশকব্যাপী শাসনের অবসানের পর বিজেপি যখন ভারতের ক্ষমতায় আসে, তখন বিজেপির সঙ্গে বাংলাদেশের বিএনপির একটা স্বাভাবিক সহজ সম্পর্ক গড়ে উঠতে পারে বলে সে সময় তারেক রহমান ধারণা করেছিলেন।
তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র তখন তার এমন ধারণার কথা জানিয়েছিল। বিজেপির নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টাতেই প্রধানমন্ত্রী মোদীকে তখন তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রীতি উপহারও পাঠানো হয়েছিল। দিল্লিতে সেটি পৌঁছে দিয়েছিলেন বিজেপির বৈদেশিক বিভাগের তখনকার নেতা বিজয় জলি। পাঠানো হয়েছিল আরও নানা ধরনের ফিলার, কিন্তু যে কোনো কারণেই হোক ভারত কিন্তু তখন তার পাল্টা সৌজন্য দেখায়নি কিংবা দেখাতে পারেনি। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাকর রঞ্জন চক্রবর্তী বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা বিএনপির সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপনের ব্যাপারে খুব স্পর্শকাতর ছিলেন। তার সেন্সিটিভিটিও একটা খুব বড় কারণ যে এই যোগাযোগটা সেভাবে হয়ে ওঠেনি। তবে প্রকাশ্যে না হলেও বিএনপির নানা স্তরের নেতাদের সঙ্গে ট্র্যাক 2 স্তরে বা পর্দার আড়ালে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বা অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ, নিরাপত্তা কর্মকর্তাদের মারফত একটা যোগাযোগ ভারত বরাবর রাখতে চেষ্টা করে গেছে। পিনাকর রঞ্জন চক্রবর্তী বলেন, সে সময় আমি নিজেই এ ধরনের একাধিক বৈঠকে উপস্থিত ছিলাম, দিল্লিতে তো বটেই, এমনকি ব্যাংককেও। হাসিনার পতনের পরই তারেক রহমানের প্রতি দৃষ্টিভঙ্গির বদল। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে ক্ষমতার নাটকীয় পালাবদলের পর সামগ্রিকভাবে বিএনপির প্রতি এবং অবশ্যই তারেক রহমানের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিতে একটা আমূল পরিবর্তন আসে। বাংলাদেশের নতুন রাজনৈতিক ল্যান্ডস্কেপে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি যে ভারতের অবধারিত পছন্দ, সেই উপলব্ধি দিল্লির মনোভাবে এই পরিবর্তনের প্রধান কারণ। 2008 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের তখনকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন তারেক রহমানের ওপর নির্যাতন নিপীড়ন চালানোর পর তাকে লন্ডন যেতে বাধ্য করে, তখন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন পিনাকর রঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, বিএনপি তাদের পররাষ্ট্রনীতিকে বাংলাদেশ ফার্স্ট বলেই বর্ণনা করে থাকে। তবে তারেক রহমান তার সাম্প্রতিক ভাষণগুলোতে ভারতকে কখনোই সরাসরি কড়া ভাষায় আক্রমণ করেননি, সেটাকেও দিল্লি ইতিবাচক বলেই মনে করছে। ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে এবং তার নেতৃত্বে বাংলাদেশ আস্থা রেখেছে এ কথা উচ্চারণ করতে নরেন্দ্র মোদী যে একটুও সময় নেননি, তার পেছনে বড় কারণ এগুলোই।